আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন, মসজিদ মাদ্রাসায় চলছে দোয়া মাহফিল। কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ে আবারও হামলা, অগ্নিসংযোগ। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। বিএনপির উদ্বেগ, নিন্দা। গণপরিষদ নির্বাচনের দাবি উপেক্ষা করে আগে সংসদ নির্বাচন দিলে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির। বিএনপিকে ছাড় দেওয়ার পরামর্শ। এবং রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার মাজারে তৌহিদি জনতার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। সংঘর্ষে একজন নিহত। অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল আইয়ামে জাহিলিয়াতের যুগের অবসান ঘটে দুনিয়াতে আগমন হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর। তার আগমনে আলোকিত হয়ে ওঠে সমস্ত সৃষ্টিকুল। বিশেষ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন মুসলমানরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মানবতা যখন ঘোর অন্ধকারে নিমজ্জিত, সামাজিক বৈষম্য ভেদাভেদ যখন চরম সীমা অতিক্রম করছিল, তখন মানবতার মুক্তির দূত হিসেবে মহান রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে পাঠান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক ইয়াসিন, তোহা, সিরাজ মুনির বলে সম্বোধন করেন তার প্রিয় হাবিবকে। দান করেন হাউজে কাউসার সহ সকল ধনভাণ্ডারের চাবি। শাফাতের কান্ডারি আখেরি পয়গম্বরকে অধিষ্ঠিত করেন সর্বোচ্চ সম্মানে। দুনিয়াতে পাঠান সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। 1500 বছর আগে পৃথিবীতে আবির্ভাব হয় উম্মতের কান্ডারি নবীর। প্রতি বছর বাংলাদেশ সহ মুসলিম বিশ্বে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে নবীজির আগমনের খুশির দিনটি উদযাপন করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেন্দ্রিক যে উদযাপন, এটি মূলত মিলাদুন্নবী। এটি সর্বপ্রথম উদযাপন করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, রাসূল পাকের শুভাগমনের সংবাদটি জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম। এদিক থেকে এটি আল্লাহর সুন্নত। পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হল। নবীজি বললেন যে এটি এমন এক দিন যেই দিনে আমাকে পাঠানো হয়েছে, বিধায় আমি এটি উদযাপন করে রোজা পালন করি। ইসলামী চিন্তাবিদরা জানান, শুধু মুসলমান নয়, সকল সৃষ্টির জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেদিন এসেছিলেন শুধু মা আমিনা আনন্দিত হয়েছিলেন তা কিন্তু নয়, কুল কায়নাত, গোটা সৃষ্টি জগৎ, আসমান জমিন, গাছপালা, তরু লতা, সাগর, নদী, পাহাড়, পর্বত সবাই কিন্তু খুশি হয়েছে। এবং সেই খুশিটা আল্লাহর দরবারে বড় ইবাদত। আল্লাহ বলেছেন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা এই উপলক্ষে, রহমত প্রাপ্তি উপলক্ষে রহমতুল আলামিনকে পেয়েছো, সেই জন্য তোমরা আনন্দ উদযাপন করো। এটা তোমাদের সমুদয় অর্জন থেকে আল্লাহর দরবারে অনেক বেশি উত্তম। তাই তো রবিউল আউয়াল মাস এলেই দোজাহানের বাদশা উম্মত ওয়ালার আগমনের খুশিতে মুমিন মুসলমান কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে ওঠে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুসের আয়োজন চলছে। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্রিতা, এই মুহূর্তে উপস্থিত আছি মিরপুর 1 নম্বরে হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, যে র্যালি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে আহলে দরবার শরীফের পক্ষ থেকে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শিহাবিয়ার আয়োজনে কিন্তু যে পবিত্র জশ্নে জুলুসটা বের হয় প্রতি বছরই, সেটা কিন্তু এরই মধ্যে বেরিয়ে গেছে। শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে এখন। তারপর পরে কিন্তু
মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জশ্নে জুলুস সেটা কিন্তু শুরু হবে। যেই জুলুসের নেতৃত্বে আছেন হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ শিহাবউদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহির শাহজাদা সৈয়দ আবরার ইবনে শিহাব মুতাসিলুল্লাহ আলী, এবং এই জশ্নে জুলুসে যোগদান করার জন্য সারা বাংলাদেশ থেকে হাজারো ভক্ত অনুরক্ত তারা কিন্তু এসে জড়ো হয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার থেকে শুরু করে উত্তরবঙ্গ, দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন ছোট বড় নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে ছোট বড় গ্রুপ করে করে কিন্তু তারা এসেছেন এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য। এবং প্রতি বছরে কিন্তু এই জশ্নে জুলুসটা অনুষ্ঠিত হয়ে থাকে। এবার মিরপুর 1 নম্বর থেকে শুরু হয়ে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও এবং পরবর্তীতে বিজয় সরণি, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আবার মিরপুর রোড দিয়ে এসে তারপরে আবার কিন্তু এই শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই এর মাজার প্রাঙ্গণে এসেই শেষ হবে। এবং তারপর পরে কিন্তু আবারও মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জশ্নে জুলুস সেটা কিন্তু তাদের পক্ষ থেকে যেটা হয়ে থাকে সেটা শেষ হবে। এবং রাতের বেলায় কিন্তু তাদের এখানে আবার মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং ভক্তদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রিয় নবীজির আগমন উপলক্ষে আল্লাহ তাআলা যে রহমত এবং বরকত দান করেছেন প্রিয় নবীজির মাধ্যমে, সেই নবীজির আগমনের যে শুকরিয়া, সেই শুকরিয়াটা তারা আদায় করার জন্যই আসলে তারা এই জশ্নে জুলুসে যোগদান করেছেন। এবং তারা বলেছেন যে আনিসুল গরিবিন রাহতুল আশিকিন সিরাজুস সালিকিন রহমতুল্লিল আলামিন নবীর যে শুভ আগমন, সেই আগমনের খুশি দুনিয়ার যে কোনো খুশির চাইতে বা যে কোনো ধরনের রহমতের চাইতে সবচেয়ে বড়। এবং সেই খুশি উদযাপন করার জন্যই আসলে তারা কিন্তু এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে যুক্ত হয়েছেন। আদ্রিতা, আরেকটা জিনিস বলে রাখতে চাই, আপনি জানেন যে এবার কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়ায় শুভ আগমনের 1500 বছর পূর্তি হচ্ছে। সেই উপলক্ষে কিন্তু এবারের জশ্নে জুলুসের যে আমেজ, সেই আমেজটা কিন্তু অনেক বেশি। এবং যারা ভক্ত অনুরক্ত আছে, আমি একটু এদিকে দেখাতে চাই যে কত গাড়ির যে লম্বা লাইন লেগে গেছে, হাজার হাজার মানুষ আজকে সমবেত হয়েছে এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য। এবং প্রত্যেকেই বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মানবতার মুক্তির দিশারি, সেই মানবতার মুক্তির দিশারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে সামাজিক, রাষ্ট্রীয় এবং পারিবারিক জীবনে একমাত্র শান্তি আসবে, সেটাই তারা বলছেন। এবং তারা এখান থেকে দেশের শান্তি সমৃদ্ধির জন্য বা দেশে যাতে শান্তি শৃঙ্খলা আসে সেই জন্য কিন্তু দোয়া করছেন। আদ্রিতা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুশফিক। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যে 7টার পরপর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যে 7:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে গত 30 আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন রাতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ অধিকার, এনসিবি, জামাত, আমরা যেটা মনে করছি তারা যেহেতু মিছিল দিচ্ছে, তারা আসছে এভাবেই। আর আপনারা দেখছেন যে তারা লাঠি সোটা নিয়ে ভাঙচুর করছে। তারা ভীত, সন্ত্রস্ত এবং ভয় পাচ্ছে যে জাতীয় পার্টি দিন দিন যে অবস্থানে চলে যাচ্ছে, এটাকে নিশ্চিহ্ন করার জন্য একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে দলটি জানায়, এমন ঘটনা গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশায় বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। বিএনপি মনে করে, ভিন্ন মত থাকলেও শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশে বাধা দেয়া স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। বহুদলীয় গণতন্ত্রের রাজনৈতিক দলের টিকে থাকা জনগণের উপর নির্ভরশীল। সেখানে হামলা বা ভয়ভীতি দেখিয়ে কোনো দলের কার্যক্রম থামিয়ে দেয়া গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
জাতীয় পার্টিকে ভারত আবারও বিরোধী দল বানাতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, শুধু জাতীয় পার্টি নয়, 14 দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। শুক্রবার শাহবাগে দলটির সংহতি সমাবেশে তিনি কথা বলেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা চ্যাপ্টার ক্লোজড, স্বৈরাচারের আর প্রত্যাবর্তন হবে না। রিপোর্ট আদ্দিন সচিবের। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ থাকার পরেও জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ওঠে গণ অধিকার পরিষদের এই সমাবেশে। প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। জাতীয় পার্টিকে আওয়ামী দোসর উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিকরা বলেন, জাপা সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল খেলার পাত্র হবে না। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেয়া হবে না। ভারত, তুমি মানবাধিকার আবদার পাইছ, এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। এজন্য মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। গণপরিষদ নির্বাচনের দাবিকে উপেক্ষা করে আগে সংসদ নির্বাচন দেওয়ার চেষ্টা করলে অল আউট মুভমেন্ট বা সর্বাত্মক আন্দোলনে নামবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শার্পির এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, বিএনপির উচিত বড় বোনের পরিচয় দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কার্যকর ও নিজেদের দলীয় কোন্দল দূর করার স্বার্থে গণপরিষদ নির্বাচনের দাবির সঙ্গে ঐক্যমত্য পোষণ করা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা দলটি কি পারবে তাদের স্বপ্ন পূরণ করতে? এটিএন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, গণপরিষদ নির্বাচন ও সেখানে নতুন সংবিধান পাশ হলেই পূর্ণতা পাবে শহীদের রক্ত। গত 15 বছর ধরে তাদের নেতারা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে এবং জুলুমের শিকার হয়েছে, পরিবারগুলো হেনস্থার শিকার হয়েছে, এখনো সেই বর্বরতা চলছে। সেটার বিরুদ্ধে কিন্তু আসলে বিএনপিও দাঁড়াতে পারছে না। তার মানে বাংলাদেশের গণঅভ্যুত্থানে পুরোপুরি আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আসলে অ্যাজ এ প্রজেক্ট এই দলগুলো ফেল করেছে। বিএনপির দিকে তাকিয়ে দেখবেন, জামাতের দিকে তাকিয়ে দেখবেন, তাদের কাছে অর্থ, অস্ত্র এবং ডমিনেটিং যে বিভিন্ন জেলায় জেলায় তাদের যে অ্যাসেট প্রতিষ্ঠান, এগুলোর উপরে ভিত্তি করে এবং ডিপ স্টেটের উপর ভিত্তি করে তারা রাজনীতি করেন। এনসিপি সেটা করে না। সো আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য সব দলের এগিয়ে আসা প্রয়োজন। এটা শুধু একক একটি দলের ব্যাপার না, এবং সবচেয়ে বড় আশঙ্কা এবং সবচেয়ে বড় হতাশার বিষয় এটাই হবে এনসিপি কেও এমন দিকে ঠেলে দেওয়া হয় যেখানে আসলে তাকে অস্ত্র এবং অর্থের উপরে নির্ভর করতে হয়। সেটা খুবই দুঃখজনক। আপনারা কি সেদিকে ঠেলে দিলে কি সেদিকে যাবেন? না, প্রশ্নই আসে না। নুরুল হক নূরের উপর হামলা ও সরকারের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। নূরের উপরে হামলা করা মানে এটা একটা বার্তা দেওয়া যে কোন তরুণের গায়ে হাত দিতে আমরা দ্বিধা করব না। আইন উপদেষ্টা যখন বলে যে আমরা প্রতিবাদ জানাই, এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে এটার সাথে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই যুক্ত থাকতে পারে। বাংলাদেশে যেই জায়গাটা মৌলিক সংস্কারের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সংসদীয় নির্বাচন। এই সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত রোডম্যাপ, সমস্ত অ্যাকশন সাজিয়েছে। এটা আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের সাথে তারা অলরেডি প্রতারণা করে ফেলেছেন। 90-এ স্বৈরাচার পতনের পর মৌলিক সংস্কার করতে না পারার দায় বিএনপি ও জামাতের, এমন মন্তব্য করে সামান্তা শারমিন বলেন, এবার বাধা এলে হবে সর্বাত্মক আন্দোলন। 90-এর গণঅভ্যুত্থানকে বিফল করার পেছনে সবচেয়ে বড় দায়ী বিএনপি এবং জামাত। আওয়ামী লীগ কিন্তু তার দায় বহন করে তার ফ্যাসিজম
কায়েম করেছে এবং দায় বহন করে সে চলেও গেছে। গণপরিষদ নির্বাচনের কথা বলেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য। আমরা কোনোভাবে এখান থেকে সরে আসতে পারবো না। আপনি ডিসেম্বরে নির্বাচন দেন, আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন, যদি গণপরিষদ নির্বাচন না হয় তাহলে আমাদেরকে অল আউট মুভমেন্টে যেতে হবে। উচ্চকক্ষে পিআর আর নিম্নকক্ষে সনাতন পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি, তবে আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। পিআর এর কথা বলেছি, কিন্তু নিম্নকক্ষে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজবাড়ী গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলের মাজার ও বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে হামলা হয়েছে। জুমা নামাজের পর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে সেখান থেকে মরদেহ তুলে পদ্মার মোড়ে আগুনে পুড়িয়ে দেয় তারা। এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নামে একজন নিহত হয়। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা সহ অর্ধ শতাধিক আহত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ গত 23 আগস্ট মৃত্যুর পর নুরা পাগলকে দরবারে উঁচু বেদিতে দাফন করা হয়। এটি ইসলামী শরীয়তের পরিপন্থী দাবি করে ঈমান আকীদা রক্ষা কমিটি কবর স্বাভাবিক করার আলটিমেটাম দিয়েছিল। রাজবাড়ী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে জানান পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এদিকে নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় বইছে। শান্তিপূর্ণ সমাবেশের কথা ছিল, এবার হঠাৎ করে কিছু অংশ তারা হাতুড়ি, রড এবং শাবল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে ইউনো মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উচ্ছৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিপাত ঘটায়। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। গতরাত 8:30টার দিকে আনন্দপুর এলাকায় বিএনপি সমর্থিত ওয়াহিদ মোল্লা এবং উজির আলী গ্রুপের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন পূর্ববিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কেউ মারা যায়নি, তবে গত একদিনে সারা দেশে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 158 জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। জামালপুরের সরিষাবাড়ির ঝিনাই নদীতে যাত্রীবাহী ডিঙি নৌকা ডুবে মোর্শেদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার মেয়ে শোভা আক্তার নিখোঁজ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিকদের জানান, সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় শুক্রবার সন্ধ্যায় নৌকা বাইচ দেখে ডিঙি নৌকায় নদী পার হবার সময় মাঝপথে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় নৌকার যাত্রীরা পারে উঠতে সক্ষম হলেও মোর্শেদা নদীতে ডুবে মারা যায়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তার 8 বছরের মেয়ে শোভা আক্তার। লাশ উদ্ধারে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, হামাসকে স্পষ্ট বার্তা দিয়েছেন জিম্মিদের মুক্তি দিতে হবে, নইলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ট্রাম্প বলেন, বর্তমানে হামাসের হাতে খুব বেশি জীবিত জিম্মি নেই, আর এই অবস্থায় কাউকে ফেরত আনা আরও কঠিন হয়ে পড়েছে। এর আগে গত সপ্তাহে হামাসকে দ্রুত সব বন্দী ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তার আশা এতে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে। ট্রাম্পের এই আহ্বানের পর হামাস জানায় যুদ্ধ শেষ করতে একটি সামগ্রিক চুক্তির ব্যাপারে প্রস্তুত রয়েছে তারা।
সমুদ্রে ভাসমান বিশ্বের সবচেয়ে বড় বরফ টুকরো বা আইসবার্গ ভাঙতে শুরু করেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আইসবার্গে 23 নামের বিশাল আকারের হিমশৈলটি পৃথিবীর সবচেয়ে পুরনো হিমশৈলগুলোরও একটি। 1986 সালে হিমশৈলটি অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রতলে আটকা পড়ে। বিজ্ঞানীরা জানান, হিমশৈলটির আকার ছিল 3900 বর্গ কিলোমিটার থাকলেও তা এখন ধীরে ধীরে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। তাদের মতে সমুদ্রের পানির উষ্ণতা ও বাতাসের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অ্যান্টার্কটিকা আগের চেয়ে দ্রুত গলছে, যা পৃথিবীর জন্য উদ্বেগজনক। এবারে খেলার খবর। 5 ম্যাচ যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলকে 87 রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে রিজান হোসেনের সেঞ্চুরিতে বাংলাদেশ 292 রান তোলে। এরপর সামিউল বাসিরের বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডকে 205 রানে অল আউট করে আজিজুল হাকিমের দল। লাভবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে বাংলাদেশের হয়ে রিজান খেলেন 101 বলে 100 রানের ইনিংস। এছাড়া কালাম সিদ্দিকীর ব্যাটে আসে 68 রান। রান তাড়া করতে নেমে ইংলিশ ওপেনার আইসাক মোহাম্মদ 53 বলে 75 রান করে দলকে লড়াইয়ে রাখেন। তবে দলের রান 142 থাকতে রিজানের বলে আইসাক আউট হতেই খেই হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত 32 ওভার 2 বলে 205 রানে অল আউট হয়ে যায় দলটি। সামিউল 4.2 ওভার হাত ঘুরিয়ে মাত্র 9 রানে নেন 4 উইকেট। ফিফা প্রীতি ফুটবল ম্যাচে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। দশরথ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধে 6:45। এই ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে 2 এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির অংশ। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ার কাবরেরা এবং জামাল ভুঁইয়া বলেন, 2 ম্যাচেই জিততে চান তারা। তবে হামজা চৌধুরী আর সমিত সোমদের অনুপস্থিতিতে লাল সবুজ দলের শক্তি কিছুটা কমেছে। সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ এশিয়ান কাপের ম্যাচে খেলা দলের শাকিল আহাদ, তপু, শেখ মোরসালিন, আলামিনরা অনূর্ধ্ব 23 দলের সাথে আছেন ভিয়েতনামে। ফলে জাতীয় দলের রিজার্ভ বেঞ্চ এবং আগে বাদ পড়াদের নিয়েই এবারের দল। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল আছে 176-এ আর বাংলাদেশের অবস্থান 184-তে। একটি ঘোষণা। এটিএন বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছেন এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন, মসজিদ মাদ্রাসায় চলছে দোয়া মাহফিল। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিএনপির উদ্বেগ নিন্দা। গণপরিষদ নির্বাচনের দাবি উপেক্ষা করে আগে সংসদ নির্বাচন দিলে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির, বিএনপিকে ছাড় দেওয়ার পরামর্শ। এবং রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার মাজারে তৌহিদি জনতার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষে একজন নিহত, অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।